এক কথায় পুরো এপিসোডটাকে যদি বর্ণনা করতে হয় তাহলে বলা যায়, একদিকে মোদির ব্যাঘ্র গর্জন, অন্যদিকে টিএমসি বা তৃণমূলের বিসর্জন, এবং সেটা আজ হয়ে গেল। কেন? গত এপিসোডে এই রাজ্য থেকে যে আইপ্যাক পালালো, আইপ্যাক তার সমস্ত রকম কাজকর্ম বন্ধ করে দিল, সেই নিয়ে বিস্তারিত আপনাদেরকে তথ্য দিয়ে জানিয়েছি। আর এই এপিসোডে জানাবো আরো বড় বড় বেশ কিছু তথ্য, এবং আগামী দিনে ঠিক কি হতে চলেছে সেই সমস্ত কিছু। আপনারা পুরো এপিসোডটা দেখতে থাকুন, এবং আপনাদের সকলকে একটু অনুরোধ করি যে আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হাত খুলে আপনারা যেভাবে লিখছেন, একটি সুন্দর কমিউনিটি গড়ে উঠছে মানুষের ভাষার কমেন্ট বক্সে। আপনি লিখুন এবং সেটাকে শেয়ার করুন এই এপিসোডের সাথে, যাতে আপনার কমেন্ট আরও চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। ভালো লাগলে আপনি লাইক করবেন, একটু নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে সব কটা এপিসোড আপনি ঠিক সময় মতো দেখতে পান, আপনার ফোনে যাতে তার নোটিফিকেশন চলে যায়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মনে করুন সেই 8ই জানুয়ারি একদিকে চলছে এসআইআর নিয়ে মানে চরম অরাজক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে, যারা এসআইআর পুরো প্রসেসটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে, যার জন্য আজকে এসআইআর এর এই দশা সামগ্রিকভাবে সবাই সমস্তটা জানেন। এবং তৃণমূল কংগ্রেস যে তাদের সমস্ত রকম ওই দলদাস প্রশাসন, এই প্রশাসনটাকে দিয়ে এসআইআরটাকে পরিচালনা করিয়েছিল ভিতরে ভিতরে, এবং বাইরে বাইরে দেখিয়েছিল এই দেখো সমস্ত এসআইআর করে নাম কেটে দিচ্ছে, সমস্ত এসআইআর করে নাম কেটে দিচ্ছে। অথচ আপনারা হয়তো এটুকু স্মরণ রাখবেন যে এই পশ্চিমবঙ্গের সাথে আরও 11টা রাজ্যে এসআইআর হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টও জানিয়েছে যে পশ্চিমবঙ্গের থেকে আরো বেশি সংখ্যায় নাম বাদ পড়েছে। এমনকি বিজেপি অশাসিত রাজ্য তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত জায়গাতে এসআইআর হয়েছে, কেউ কোথাও কোনো আপত্তি করেনি। কেন? সেই সমস্ত রাজ্যে কি মুসলিমরা বাস করে না? কেন সেই সমস্ত রাজ্যে কি মহিলাদের বিয়ে হয় না, মহিলারাও সেখানে বাস করে না? নাকি সেই সমস্ত রাজ্যে কোনো মানুষ কোনোদিন মারা যাননি? এই সমস্ত কিছুই সেখানে ঘটেছে, কিন্তু যত গন্ডগোল সব এখানে। শুরুটা হয়েছিল কিন্তু সেই তখন থেকে। তার মাঝখানেই দেখতে পেলেন যে 8ই জানুয়ারি আইপ্যাক দপ্তরে ইডির সেই অভিযান বা রেড। কিসের জন্যে? 7,400 কোটি টাকার যে কয়লা কেলেঙ্কারি, যে কয়লা কেলেঙ্কারিতে নাম উঠে এসেছিল লালার, যে কয়লা কেলেঙ্কারিতে নাম উঠে এসেছিল তৎকালীন তৃণমূলের রাজ্য স্তরের সহসভাপতি বিনয় মিশ্রের, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং ভানুয়াতুয়া বলে একটি দ্বীপপুঞ্জে তিনি আশ্রয় নিয়ে দীর্ঘদিন কাটিয়েছেন। এই মুহূর্তে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলেই আমাদের কাছে খবর, বা যদি বা ইডি বা সিবিআই বা অন্যদের কাছে খবর থাকে, সেই খবর এই মুহূর্তে প্রকাশ্য নয়। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরাও সেই খবর কখনোই আন্দাজে বা অসমর্থিত কোনো খবর প্রকাশ করব না। কিন্তু তারপরে কি ঘটে গেল? 8 তারিখ যে রেড হলো, সেই রেড বহু জায়গায় এর আগে ইডি রেড করেছে, সিবিআই রেড করেছে, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি ছুটে গেলেন ওই প্রতীক জৈন ইডির যে কর্ণধার তার বাড়িতে। সেখান থেকে গিয়ে প্রথমে তিনি নিয়ে আসলেন একটা সবুজ ফাইল, ল্যাপটপ এবং ওখানকার ফোন। পরবর্তীতে সেখান থেকে তিনি চলে গেলেন সল্টলেকে আইপ্যাকের দপ্তরে, যেখানে তখন রেড হচ্ছিল। সেই লাইভ টেলিকাস্ট আমরা বাঙালিরা কেন, সারা পৃথিবী জুড়ে মানুষ, এই দেশের মানুষ সেগুলোকে দেখলো এবং হতবাক হয়ে গেল যে একটি দেশের সংস্থা, তদন্তকারী সংস্থা, একটি দুর্নীতির তদন্ত করতে গেছে, সেই তদন্ত বাধা দিয়ে একটি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, তার ফুল টিম, রাজ্যের মুখ্য সচিব, সিপি মানে পুলিশ কমিশনার থেকে শুরু করে অন্যান্য আরো যারা ছিলেন, তৎকালীন ডিজিপি রাজীব কুমার, এদের সবাইকে সঙ্গে নিয়ে সেখানে চলে গেলেন। আরো বান্ডিল সমস্ত ফাইল সেখান থেকে বার করে একটি নাম্বারহীন অথবা জানা গেল না যে নাম্বার, সেই নাম্বারের গাড়িতে সেই ফাইলগুলোকে তুলে দেওয়া হলো। এই ঘটনা আমরা দেখলাম। সেই ঘটনা গড়ালো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কঠোর অবজারভেশন, সেই মামলা যতক্ষণ সওয়াল চলেছে
তাতে দিয়েছে বিচারপতি মাননীয় বিচারপতি মিশ্রার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে একাধিক অবজারভেশন এসছে। তার মধ্যে সব থেকে কঠোর অবজারভেশন যেটা ছিল, যখন এই তৃণমূল কংগ্রেসের সমস্ত আইনজীবীরা, যেমন কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় কথাটা আগে দিয়ে রাখছি সকলের জন্য, মাননীয়া মেনকা গুরুস্বামী, শ্যাম দেওয়ান, একের পর এক লাগাতার সওয়াল করতে থাকলেন। উল্টো দিকে ছিলেন কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং ইডির তরফে মিস্টার রাজু। এনারা যখন সওয়াল জবাবটা করতে থাকেন, ফুল টিম যেটা তৃণমূল কংগ্রেসের, তারা চেয়েছিল যে এই মামলাটা যাতে সুপ্রিম কোর্টে গ্রহণই না হয়, মানে মামলার মেনটেনেবিলিটি, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেন এবং লাগাতার 4খানা হিয়ারিং এ সেই গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করতে থাকেন। এবং তারও আগে ইডি যখন অভিযোগনামা জমা করে, যেখানে মারাত্মক অভিযোগগুলো ছিল, সেই অভিযোগে জড়িয়ে গেছেন স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী, এখন তৃণমূল নেত্রী, বিদায়ী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের অভিযোগ? অভিযোগ হচ্ছে ডাকাতির। কিসের অভিযোগ? তথ্য প্রমাণ নষ্টের। কিসের অভিযোগ? ছিনতাইয়ের। তথ্য প্রমাণ ইডির হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পাল্টা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস যে তাদের দপ্তর, সেটা মার্ক করুন কথাটা, তাদের দপ্তর, তাদের হেড দপ্তর, মস্তিষ্ক বা স্ট্র্যাটেজি সেন্টার, সেই আইপ্যাক দপ্তর থেকে নাকি ইডি তাদের ভোটের তথ্য চুরি করে নিতে গেছিল। সওয়াল জবাব চালু থাকলো। বিচারপতি মিশ্রা যখন এই মামলার প্রশ্ন তুলছেন, তখন বলেছেন যে এই ধরনের ঘটনা তো ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি, কাজেই এই মামলা কোন বেঞ্চে হবে, 2জন বিচারপতির বেঞ্চে না 3জন বিচারপতির বেঞ্চে, সে নিয়ে আপনারা প্রশ্ন তুলতেই পারেন, এ তো অভূতপূর্ব ঘটনা। তারপরে যখন তারা আরো প্রশ্ন তোলে যে ইডি এই মামলা তদন্ত আদৌ করতে পারে কিনা, তখন তারা বিচারপতি মিশ্রা এই কথা কঠোরভাবে জানান, আচ্ছা এটা বলুন তো, যে যখন অনুমতির প্রসঙ্গ উঠছে, তাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো ক্রাইম করেন, তাহলে সেই ক্রাইম করবার জন্য, সেই ক্রাইমটা তদন্ত করবার জন্য ইডিকে কি সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে যেতে হবে? জবাব, সওয়াল জবাব আনফিনিশ থাকে। আগামী দিনে তার ডেট আছে, যদিও লিস্টিংটা এখনো পর্যন্ত আমাদের হাতে নেই। যেটা 14, 15 এবং 16 তারিখে হওয়ার কথা ছিল, সেই লিস্টিংটা একটুখানি পিছিয়েছে। কিন্তু মাঝখানে যেটা ঘটে গেল সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে দানিশ টান্ডেল, ইডির সর্বোচ্চ কর্তা, কর্ণধার বলা যায়, যার মস্তিষ্কেই কিন্তু আইপ্যাকের, সরি ভুল বললাম, আইপ্যাকের কর্ণধার, সেই কর্ণধার কিন্তু অ্যারেস্ট হয়ে গেল। কিন্তু ভারতবর্ষে এটা মাথায় রাখুন যে পশ্চিমবঙ্গ সহ কিন্তু আরো বিভিন্ন রাজ্যে ভোট পরিচালনার কার্য করে, এর অতীতেও করেছে এই আইপ্যাক দপ্তর বা এই আইপ্যাক নামক কোম্পানিটা। তার এখানে যেমন কর্ণধার প্রতীক জৈন, তেমনি অন্যান্য দিকে আরো যে সমস্ত কর্ণধাররা আছেন, তাদের মধ্যে এই যে যার নাম করলাম যে দানিশ টান্ডেল, ইনি ছিলেন এই শোনা যাচ্ছে যে এই পুরো স্ট্র্যাটেজি বিল্ড আপের মাথা, মূল। এবং সেই অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের ত্রাহি ত্রাহি রব ওঠে যে এটা নাকি গণতন্ত্রের ওপর আঘাত হয়ে গেছে। একটা মানে প্রাইভেট একটা কোম্পানি, সেই কোম্পানিতে রেড করতে পারা যাবে না, সেই কোম্পানিতে যদি কেউ অ্যারেস্ট হয় কোনো দুর্নীতির কাজে, অন্য রাজ্যে, এই রাজ্যেও না অন্য রাজ্যে, দিল্লি থেকে যদি সেটা অ্যারেস্ট হয়, তাহলেও নাকি গণতন্ত্রের ওপর আঘাত হয়ে যাবে। তার মানে কোনো জায়গাতেই কেউ কোনো তদন্ত করতে পারবে না। তাহলে কি ছিল ওই দপ্তরের ভিতরে? আর এই তদন্ত সমস্ত হয়ে যাওয়ার পরে, এই যখন আজকে সকালবেলা, রাত্রিরে যখন কালকে ঘোষণা করলো ইমেল মাধ্যমে আইপ্যাক যে পশ্চিমবঙ্গে তাদের সমস্ত কাজকর্ম 11ই মে পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, মানে ভোট কমপ্লিট ততদিনে। আর সেটা ঘোষণা করলো কবে? 4 দিন আগে, ভোটের ঠিক 4 দিন আগে। ওদিকে নরেন্দ্র মোদী কি করছেন? একের পর এক ব্যগ্র গর্জন তুলছেন। ম্যাসিভ যে পরিমাণ জনশুনানি দেখা যাচ্ছে এই প্রচন্ড গরমে, বাঁকুড়া, পুরুলিয়া, মাথায় রাখুন জায়গাগুলো, সেখানকার তাপমাত্রা এই দুপুরে কি হতে পারে, আর যে পরিমাণ জনসমাগম সেখানে হচ্ছে, সেখান থেকে নরেন্দ্র মোদীর ভার্সন কিন্তু এবার খুব পরিষ্কার। সেই বক্তব্যটা কি? যে পারলে 23 তারিখের আগে যেখানে যত গুন্ডা মস্তান তৃণমূলের আছো, সিন্ডিকেটের, ভোট লুটের, সব গিয়ে থানায় আত্মসমর্পণ করে দাও, এই শেষ সুযোগ দিচ্ছি। এই রূপ, এই অ্যাটিটিউড, এই ভাষা নরেন্দ্র মোদীর কিন্তু আরো একবার খুব রিসেন্ট টাইমে দেখা গেছে। সেটা হচ্ছে অপারেশন সিন্দুরের সময়।
সেখানেও কিন্তু তখন বিহারের ইলেকশনে তিনি প্রচারে ছিলেন এবং বিহারের যে একটি জনসভা থেকে পাকিস্তানকে তিনি হুমকি দিয়েছিলেন যে এইবার কিন্তু সাবধান, এর চরম শাস্তি ভারতবর্ষ দিতে চলেছে। ঠিক যেন সেই নরেন্দ্র মোদীকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জনসভায়, যেখানে চারখানা করে জনসভা করছে এই পশ্চিমবঙ্গের মাটিতে, এবং প্রত্যেকটা জনসুনামি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনসভায় যে লোক হচ্ছে না, এটা কাউকে বলে দিতে হবে না, নিজেরা আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন। যদিও কিছু টিভি চ্যানেল আছে তাদেরই বক্তব্য প্রচার করে যাচ্ছে, এমন এমন হেডলাইন দিচ্ছে যেন এখনো আশা আছে, কিন্তু আশা যে আর একদমই নেই। কারণ এই পুরো সিস্টেমটা চলতো তাদের দলের এই আইপ্যাকের মাধ্যম দিয়ে। সূত্রের খবর না, কান পাতুন গ্রামে গ্রামাঞ্চলে এই ঘটনা কালকে রাত্রির বেলা যখন ঘটছে, সমস্ত আইপ্যাকের কর্মীদের যখন সল্টলেকে ডেকে আনা হয় এবং বলে দেওয়া হয় যে পরিমাণ আইনি জটিলতা হয়েছে, কেউ ভাই বেরিও না। কথাটা খুব ইম্পর্টেন্ট, কেউ গ্রাউন্ড লেভেলে কোনো কাজ করো না, বেরিও না। এবং তাদের চাকরি হয়তো এখনো পর্যন্ত আছে কি নেই তো সেই কোম্পানি জানে, কিন্তু এই যে বেরিও না, এই বার্তাটার মাধ্যম দিয়ে বুঝিয়ে যাওয়া, তো ওই বেরোলে যদি কিছু হয় তাই দায়িত্ব আমরা আর নেব না। পাশাপাশি খেয়াল করে দেখুন, কেন বলছি যে পুরো তৃণমূল দলটাই উঠে গেল। বুথ লেভেলে এই আইপ্যাকের কর্মীরাই কিন্তু বুথ এজেন্ট হতো। বুথ লেভেলে প্রার্থী ঠিক করা থেকে শুরু করে কোন বুথে কিভাবে ভোট চুরি করতে হবে, কিভাবে পোস্টাল ব্যালট ছিনিয়ে নিতে হবে, কিভাবে সিসিটিভি কে বিকল করে দিতে হবে, এই সমস্ত কিছু পরিকল্পনা কিন্তু করতো এই আইপ্যাক। কোথায় কোন জায়গায় কয়লা খাদান থেকে চুরি করতে হবে, বালি চুরি করতে হবে, রাস্তার কন্ট্রাক্টরের যে রাস্তা হয় যে সেই রাস্তার খোয়া চুরি করতে হবে, পিচ চুরি করতে হবে, সমস্ত কিছু স্ট্র্যাটেজি তৈরি হতো এইটা। যার জন্য বিরোধী দলগুলোর অভিযোগ, এই সমস্তটাই বিরোধী দলদের অভিযোগ, যে এই পুরো তৃণমূল কংগ্রেসের যে সরকারটা, এটা কোনো সরকারই ছিল না, এটা ছিল আইপ্যাকের একটা প্রশাসন, একটা আলাদা প্রশাসন, যেখানে পুলিশ অফিসার কোথায় ট্রান্সফার হবে, কে কোথায় যাবে না যাবে, সমস্ত কিছু নিয়ন্ত্রিত হতো এদের মাধ্যম দিয়ে। আর মনে করুন সেই 8 তারিখের যে রেডটা, ওই রেডের পরে আর একটা ঘটনা, সেটা হচ্ছে 8ই জানুয়ারি ওই রেড হয়। আর আমরা এই মানুষের ভাষায় মানে অনেকের থেকে আগে ব্রেক করেছিলাম যে রাহুল নবীন, ইডির যিনি ডিরেক্টর, তিনি কলকাতায় এসে হাজির হন উইথ ফুল টিম মিটিং করবার জন্য 22শে জানুয়ারি রাত্রির বেলা। এবং আমরা এখানে এই চ্যানেলে এটাও দেখিয়েছিলাম, প্রায় 200 জন ইডির অফিসার এই কলকাতার আশপাশে তারা ঘাঁটি গেড়ে থাকলো। আমরা প্রশ্ন তুলেছিলাম কেন, কি হতে চলেছে, এটা মাথায় রাখুন। এসআইআর প্রসেস কিন্তু তখন ফুল ফেজে চলছে এবং একের পর এক মুখ থুবড়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম কোর্টে গিয়ে, এবং মানুষদের ওই যে চরম হয়রানি, সেটাও এই দলের তৈরি। তার কারণ বিএলও থেকে শুরু করে আপনার ইআরও, এই সমস্ত তো ওই দলটার কথা শুনে চলতো এবং ওই আইপ্যাকের কথা শুনে এই কাজগুলো করতো। এবং ওই আইপ্যাকের কথা শুনে ডকুমেন্ট আপলোড করেনি, কারোর নাম ভুল করে দিয়েছে, কারোর মানে যত রকমের অসঙ্গতি করা যায় নির্বাচন কমিশনের সঙ্গে সব অসহযোগিতা করেছে, সেটা সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য সরকার সহযোগিতা করেনি। একটা ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেয়নি। কি দাঁড়ালো? পরবর্তীতে এখন যখন দেখতে পাচ্ছে যে আর কোনো উপায় নেই, কারণ নির্বাচন কমিশন এবার যে পরিমাণ সুরক্ষা বলয় ভোটের জন্য তৈরি করেছে, তাতে আর দাঁত ফোটানো যাচ্ছে না। পাশাপাশি এই যে মোদির গর্জন যেটা বলছি, প্রত্যেকটা সভাতে ক্রমান্বয়ে যে পরিমাণ ভিড় বাড়ছে, প্রত্যেকটা যে কোনো বিজেপির র্যালিতে, এমনকি ভবানীপুরে যে পরিমাণ জনশুনানি দেখতে পাচ্ছে, সেখানে পরিষ্কার যে এই আইপ্যাকের নেটওয়ার্ক আজকে না ওই দিন থেকে ফেল করে গেছে। তার কারণ কি? ধর্ণা মঞ্চ করলেন, করে আবার গুটিয়ে নিয়ে চলে গেলেন। বক্তৃতা, প্রত্যেকটা বক্তৃতা সবাই কোন কোন পয়েন্টকে তুলে ধরতে হবে সেই জায়গায় রিসার্চ করে সেই জায়গার পয়েন্টগুলোকে তুলে দিত এই আইপ্যাক দপ্তরের কর্মীগুলো। এরা সেই যে কমিউনিকেশনটা আর হচ্ছে না, সেটা অসংলগ্ন ভাষা, কোনো প্রকল্পের কথা নেই, একটা এমন একটা ম্যানিফেস্টো বা ওটাকে কি বলে, যাকে বলে যে ভোটের আগে
যেটা নিজেদের যে ইস্তাহার সেটা প্রকাশ করা, সেই প্রকাশের অনুষ্ঠানে 41 মিনিট অনুষ্ঠানে মাত্র 10 মিনিটে পটাপট কিছু প্রকল্পের নাম বলে দেওয়া, যে প্রকল্পগুলো অলরেডি আছে এবং মানুষ বলছে ওগুলো হচ্ছে চোরের প্রকল্প, সব কটা চুরি করেছে, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে শিল্প সমস্ত কিছুতে চুরি করেছে। এবং ওই 41 মিনিটের ওই ভিডিওতে বা ওই প্রেস কনফারেন্সে প্রথমে বিজেপিকে খানিকটা গালাগালি, শেষে বিজেপিকে খানিকটা গালাগালি, নির্বাচন কমিশনকে গালাগালি, মাঝখানে ইস্তাহার প্রকাশ করে শেষ। আর প্রত্যেকটা জনসভাকে মানুষের হুমকি, কারণ সামনে তো কোনো রকম স্ক্রিপ্ট সাজিয়ে দিচ্ছে না, সেই নেটওয়ার্ক ফেল। আর এখন যে খবর আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে লাগাতার এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে একদম বুথ লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত একের পর এক যোগাযোগ করবার চেষ্টা করছে বিজেপির বিভিন্ন নেতাদের সাথে দল ছাড়ার জন্য, কিন্তু না, ওই চোর আর ঢোকাবে না। বিজেপিও সেখানটাতে শক্তভাবে তাদের অবস্থান বলে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। কিন্তু এবার বুথে বসবে কে, ভোট করাবে কে? এক তো সংখ্যালঘু সম্প্রদায় 30%, তাদের সঙ্গে যে পরিমাণ বঞ্চনা করেছে তারা পরিষ্কার বুঝে গেছে এই সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূল কংগ্রেসের ওই নাটক, তারা পরিষ্কারভাবে বুঝে গেছে ওয়াকআপ নিয়ে কিভাবে তাদের সঙ্গে প্রতারণা করেছে, তারা পরিষ্কারভাবে বুঝে গেছে কবরস্থানের জমি নিয়ে রেস্ট্রিক্টেড খতিয়ান দিয়ে 1 নম্বর খতিয়ানে ভেস্ট করে দিয়ে কিভাবে প্রতারণা করা হয়েছে তাদের সাথে। তারা পরিষ্কারভাবে বুঝেছে 15টা বছরে তারা কিভাবে পিছিয়ে পড়েছে। বিদেশ থেকে আগত যে সমস্ত সংখ্যালঘুরা আছে তাদেরকে তোল্লা দেওয়ার জন্য তারা ফুলে ফেঁপে কলা গাছ হয়ে গেছে, অট্টালিকা হাঁকিয়েছে, কিন্তু গ্রামের সাধারণ মুসলিম সমাজ তারা যে তিমিরে সেই তিমিরে থেকে গেছে। না তাদের শিক্ষার কোনো উন্নতি হয়েছে, না স্বাস্থ্যের কোনো উন্নতি হয়েছে, না তাদের ঘর থেকে কোনো মেধাবী কৃতি ছাত্রছাত্রী যারা তারাও পর্যন্ত এই পচে যাওয়া গলে যাওয়া এই 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 ব্যবস্থাটার মধ্যে পড়ে না কোনো চাকরি, না কোনো ভালো কোনো পদে তাদের প্রতিষ্ঠা, কোনো কিছুই তাদের হয়নি। আর মোদির গর্জনে আজকে কি বলে দিচ্ছে, 1,500 তো তুমি লক্ষ্মীর ভান্ডারে দাও, যুবসাথীতে নাকি যুব প্রকল্প ভাতা নাকি একটা আছে সেটাতে 1,500। আর আজকে বিজেপি মোদি এক লাগাতার এই কদিন ধরে প্রচার করে যাচ্ছে সেটা হচ্ছে 3,000 এবার প্রত্যেকটাতে, তাহলে হচ্ছে 36,000। সঙ্গে বিশ্বকর্মা যোজনা, সৌরঘর যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা থেকে লাগাতার ঘোষণা, নারী শক্তি বিকাশ কার্ড বা যুব শক্তি বিকাশ কার্ড, এই সমস্ত অ্যাপ্লিকেশন আজকে নেমে গেছে, যার ফলবশত আর তৃণমূলের অস্তিত্বটুকু আর মানুষ বিশ্বাস করতে চাইছে না। কিন্তু কথা হচ্ছে সবশেষে ভোটটা করানোর সব অস্ত্র আজকে চলে গেল, এই নেটওয়ার্কটাই ফেল হয়ে গেল। বুথে বসবে কে? বড্ড বড় বড় কথা, সেই মনে আছে যে বড় বড় কথা ততক্ষণ পর্যন্ত টেকে যতক্ষণ পর্যন্ত এই পুলিশ প্রশাসন ছাপ্পা এই সমস্ত দিয়ে ভোটটাকে করিয়ে নেওয়া যায়। তখন বলা যায় আমরাই তো আসবো, মাথায় রাখবেন, ট্রান্সফার করে দেবো, আমরাই তো আসবো, গলায় পোস্টার ঝুলিয়ে বলতে হবে বিজেপি করি না, আমরাই তো আছি বলে তোমরা আছো। ঘিরে একটা কমিউনিটিকে যদি বলি ঘিরে ফেলে 1 মিনিটের মধ্যে দফা 12টা বাজিয়ে দেবে। আরেকজন এমন হুমকি দিলেন নাকি উত্তরবঙ্গ থেকে এমন মারতে মারতে দক্ষিণবঙ্গে আসবেন, উত্তরবঙ্গ থেকে ঘাড়, হাত, পা, কোমর এই সমস্ত ভাঙতে ভাঙতে দক্ষিণবঙ্গে যখন আসবেন তখন ভাঙবেন কোমর আর মাথা। তাহলে আজকে তৃণমূল দলটার কঙ্কালটুকু যেটুকু পড়েছিল অস্তিত্ব, যেটা নাকি মাথা আইপ্যাক, যেখান থেকে স্ট্র্যাটেজি তৈরি হয়, সেটাই তো ছেড়ে চলে গেল বা বিকল হয়ে গেল। আমি বলেছিলাম না যে ব্রেন ডেথ হয়ে যাওয়া কোনো মানুষের যদি কোনো কিছু বলে মেডিকেল টার্মে, তার শরীরটার কি আর কোনো ভ্যালু থাকে? তাকে তো মৃত হিসেবেই ঘোষণা করা হয়। আর যদিও ডাক্তারবাবুরা বুঝতে পারছিলেন যে না, এতে নেই, অক্সিজেনের নলটা নাকে লাগানো ছিল, আজ যে পরিমাণ লাগাতার ইডির রেড গত 3-4 দিন ধরে চলছে, 2টি বড় বড় মন্ত্রীর বাড়ি থেকে মেয়র পরিষদের সদস্যের বাড়ি পর্যন্ত, আর 2 দিন ধরে বালিগঞ্জ সংলগ্ন, ভবানীপুর সংলগ্ন বিভিন্ন এলাকায় মার্লিন গ্রুপ থেকে শুরু করে দেবাশিস কুমার মেয়র পরিষদের সদস্য, আর আজকে যা হচ্ছে, সেই সমস্ত কিছুকে যদি এক জায়গায় করেন তাহলে আপনারা বিচার করবেন এবার যে আগামী দিনে ঠিক কি করতে চলেছে।
আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।